আমরা যারা সাধারণভাবে শ্বাস নিই তারা বুঝি না যে এই শ্বাস নিতেও কতটা কষ্ট হতে পারে। যারা শ্বাসকষ্টে ভোগে অথবা কারোর ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকে যে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে, তারা জানে যে সামান্য শ্বাস নিতেও কতটা কষ্ট হয়। তাই আমার আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট, বিশেষ করে ফুসফুসের সমস্যার কারণে যে শ্বাসকষ্ট হয় সেটা নিয়ে, এবং এই শ্বাসকষ্ট থেকে সেরে ওঠার জন্য কিছু হোমিওপ্যাথিক মারার টিংচারের কথা আমি আজকে বলবো। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। শ্বাসকষ্ট কী? যখন ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনযুক্ত বায়ু পৌঁছায় না, তখনই শ্বাসকষ্ট সমস্যা হয়। ডিফিকাল্টি ইন ব্রিদিং বা শর্টনেস অফ ব্রিথ, এগুলো বলা যেতে পারে শ্বাসকষ্টকে। স্বাভাবিকভাবে খুব বেশি দৌড়াদৌড়ি করলে, অনেকক্ষণ একটানা ভারী কাজকর্ম করলে, এবং যারা খুব বেশি মোটা হয়ে যায়, শরীরের ওজন বেশি হয়, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। আবার অনেক সময় প্যানিক অ্যাটাকেও শ্বাসকষ্ট দেখা যায়। শরীরে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া হলেও শ্বাসকষ্টের সমস্যা হয়। শ্বাসকষ্টের প্রধান কারণ দুটি, একটা লাংস বা ফুসফুসে বায়ু যাওয়ার পথে যদি কোনো সমস্যা থাকে, আর একটা হার্ট কজ, যেমন হার্টের ভালভের কোনো সমস্যা, অ্যানজাইনা হলে, হার্ট ফেলিওর হলে এই ধরনের শ্বাসকষ্ট দেখা যেতে পারে। আজকে আমি যেহেতু বলেছি প্রধানত ফুসফুস এবং ফুসফুসের বায়ু যাওয়ার পথের সমস্যা নিয়ে আলোচনা করব, তাই হার্টের সমস্যা নিয়ে আজকে আলোচনা করলাম না। এবার অ্যালার্জি, ফুসফুস বা ফুসফুসে বায়ু যাওয়ার পথে কোনো অবস্ট্রাকশান বা কোনো ইনফেকশান থাকলে, তাহলে অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, এই সমস্ত রোগগুলো হতে পারে। এগুলো আবার কী টান আমি বলছি, সব আস্তে আস্তে বলবো। অ্যাকিউট ব্রঙ্কাইটিস হলো হঠাৎ করে ব্রঙ্কাসে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তাহলে সেটাকে অ্যাকিউট ব্রঙ্কাইটিস বলা হবে। এর ফলে কাশি, পাতলা কফ বেরোনো, এমনকি জ্বরও থাকতে পারে। আর যদি পরপর কমপক্ষে 2 বছর, একটানা কমপক্ষে 3 মাস কাশি এবং তার সাথে প্রচুর পরিমাণে ঘন সর্দি বেরোতে থাকে, তাহলে সেটাকে বলা হবে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিস বারবার হওয়ার ফলে এমফাইসেমা হয়, আর ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমাকে একসঙ্গে বলা হয় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তার মানে পালমোনারি অর্থাৎ ফুসফুস বা ফুসফুসে বাতাস যাওয়ার পথ, তার মধ্যে অবস্ট্রাকশান অর্থাৎ যদি কোনো বাধা থাকে এবং এটা যদি বহুদিন ধরে চলে আসে অর্থাৎ ক্রনিক হয়, তার ফলে যে রোগটা হয় সেটাকেই বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এবার এই অবস্ট্রাকশান কে করে? এই অবস্ট্রাকশান করে মিউকাস বা সর্দি। সর্দি জমে অবস্ট্রাকশান হতে হতে ফুসফুসে বায়ু যাওয়ার পথটা ধীরে ধীরে সংকীর্ণ হতে থাকে। তাই সিওপিডিকে প্রোগ্রেসিভ ডিজিজও বলা হয়। প্রধানত বেশি বয়সেই এই সিওপিডির সমস্যা দেখা যায়। আর সিওপিডির প্রধান কারণ হলো স্মোকিং। এছাড়া এয়ার পলিউশন, শরীরে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির জন্য সিওপিডির সমস্যা হয়। আবার ব্রঙ্কিয়াল অ্যাস্থমার কারণেও শ্বাসকষ্টের সমস্যা দেখা যেতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাস্থমাতে শ্বাসকষ্টের সাথে কাশি, বুকে চাপ বোধ, জ্বর, এইসব লক্ষণ দেখা যেতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ছোটদের ক্ষেত্রেও হতে পারে। এখানেই সিওপিডি বা বিশেষ করে বলতে গেলে এমফাইসেমার সাথে এর ডিফারেন্স। সাধারণত কোনো ইরিটেন্টস বা অ্যালার্জেন্সের প্রভাবে ব্রঙ্কিয়াল অ্যাস্থমার সমস্যা হয়। এছাড়া ফুসফুসের আরও কিছু সমস্যা যেমন নিউমোনিয়া, হাইড্রোথোরাক্স,
প্লুরিসি উইথ এফিউশন, লাং কার্সিনোমা, এসব ক্ষেত্রেও শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। তাই আমি বলবো, আপনাদের কারো এরকম শ্বাসকষ্টের সমস্যা হলে সবার আগে কোনো ভালো ডাক্তারবাবুর পরামর্শ মতো কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসল কারণটা খুঁজে বের করুন। তারপর যদি দেখা যায় যে প্রধানত সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাস্তমার জন্য আপনাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তাহলে আমি যে হোমিওপ্যাথিক মাদার টিংচারগুলোর কথা বলছি সেগুলোর মধ্যে থেকে আপনাদের যে লক্ষণগুলো আসবে সেই লক্ষণ অনুযায়ী মিলিয়ে এই ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সেবন করতে পারেন। প্রথম মেডিসিন গ্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার। এই মেডিসিনটা নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও আছে, পারলে একটু দেখে নেবেন। তাও আমি এখানে ছোট করে বলে রাখছি, একদম ছোট বাচ্চা বা একটু বড় বাচ্চাদের অ্যাস্তমাতে খুবই কার্যকরী এই গ্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার। বড়দের অ্যাস্তমাতেও গ্লাটা ওরিয়েন্টালিস খাওয়া যেতে পারে। একদম ছোট বাচ্চা বা একটু বড় বাচ্চাদের অ্যাস্তমা বা শ্বাসকষ্টের সমস্যা খুব তাড়াতাড়ি কমানোর জন্য তাদেরকে দিন গ্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার 5 থেকে 8 ফোঁটা হাফ কাপ জলে গুলে 4 ঘন্টা ছাড়া ছাড়া। আর বড়রা খান গ্লাটা ওরিয়েন্টালিস মাদার টিংচার 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে 3 ঘন্টা ছাড়া ছাড়া। পরের মেডিসিন অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার। লাংসের সমস্যার জন্য দুর্দান্ত একটা মেডিসিন এটা। প্রধানত ক্রনিক ব্রঙ্কাইটিস হলে এবং বুকে কফ বসে গেলে ব্যবহার করুন এই অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার। একটু চলাফেরা করলেই শ্বাসকষ্ট হয়, হাঁ করে শ্বাস নিতে হয়, তাই কার্ডিয়াক অ্যাস্তমারও খুব কার্যকরী মেডিসিন এটা। আপনাদেরকে খেতে হবে অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা হাফ কাপ জলে গুলে আধ ঘন্টা থেকে 4 ঘন্টা ছাড়া আপনাদের প্রয়োজন অনুযায়ী। পরের মেডিসিন সেনেগা। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলেই এই মেডিসিন ব্যবহার হয় না। অনেক দিন ধরে শ্বাসকষ্ট হলে অর্থাৎ পরের দিকে এই মেডিসিন ব্যবহার হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ব্রঙ্কিয়াল অ্যাস্তমা এইসব ক্ষেত্রে এই মেডিসিনের প্রয়োজন হতে পারে। প্রচণ্ড কাশি হয়, আর কাশির সঙ্গে গোটা শরীর কেঁপে ওঠে। কাশতে কাশতে উঠে আসে সাদা আঠালো কফ। কফটা গলার মধ্যে জড়িয়ে থাকে, কিছুতেই বেরোতে চায় না। অনেক কষ্ট করে গলা থেকে কফ বের করতে হয়। সঙ্গে থাকে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা রাত্রে বাড়ে এবং চলাফেরা করলে বাড়ে। বুকটা টাটিয়ে থাকে। এক্ষেত্রে খেতে হবে সেনেগা মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা হাফ কাপ জলে গুলে 6 ঘন্টা ছাড়া। পরের মেডিসিন ইয়ারবাস্যান্টা। ইনফ্লুয়েঞ্জার পর কাশি হলে এবং সেই কাশি যদি না কমে, শ্বাসকষ্ট হলে এবং যদি কফ বেরোলে শ্বাসকষ্ট কমে, অ্যাস্তমা রোগীদের কফ বের করার জন্য ব্যবহার হয় এই ইয়ারবাস্যান্টা। এক্ষেত্রে খেতে হবে ইয়ারবাস্যান্টা মাদার টিংচার 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে। কাশি ও শ্বাসকষ্ট ছাড়া আর বিশেষ কোনো লক্ষণ নেই, অথবা অন্যান্য মেডিসিন ব্যবহার করেও শ্বাসকষ্ট কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে খেতে হবে বাসক পাতা থেকে তৈরি হোমিওপ্যাথিক মেডিসিন জাস্টিসিয়া অ্যাডাপ্টোটা মাদার টিংচার 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে দিনে 3 বার করে। জাস্টিসিয়া অ্যাডাপ্টোটা মাদার টিংচার খাওয়ার পরেও যদি শ্বাসকষ্ট না কমে, তখন ব্যবহার করুন তুলসী পাতা থেকে প্রস্তুত ওষুধ ওসিমাম স্যাংটাম মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার করে হাফ কাপ জলে গুলে। এছাড়া আরও অনেক মেডিসিন আছে, বিশেষ করে পোটেন্টাইজড মেডিসিন আছে, যেগুলো ব্যবহার করে শ্বাসকষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে পারে। সেই নিয়ে আমি পরে অন্য ভিডিও আনব। এইভাবে কিছুটা কন্ট্রোল হবার পর শ্বাসকষ্ট অবশ্যই কোনো পোটেন্টাইজড মেডিসিন ব্যবহার করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।